রিজন, বিকজ আইফোনটা হাতে থাকা মানে আপনার মধ্যে একটা গুড ফিল, একটা প্রিমিয়াম ফিল কাজ করে। তাহলে আমরা যখন প্রোডাক্ট ডেভেলপ করব এখন থেকে, পণ্যটাকে শুধু ফিজিক্যাল কম্পোনেন্ট দিয়ে, ফিজিক্যাল বেনিফিট দিয়ে আমরা চিন্তা করব না, আমরা চেষ্টা করব অগমেন্টেড কিছু বেনিফিট দেওয়ার জন্য। ফিজিক্যাল বেনিফিট প্লাস অগমেন্টেড বেনিফিট যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার প্রোডাক্টটা সবসময় এক্সট্রা ভ্যালু ক্রিয়েট করবে। যেমন আইফোনের ফিজিক্যাল বেনিফিটের সাথে অগমেন্টেড বেনিফিটের পরিমাণ বেশি। এক্সাম্পলটা আরো সহজ করে বোঝাই, যেমন ধরেন আপনি একটা টং দোকানে যদি চা খেতে যান, 10 টাকা দিলে 1 কাপ চা খেতে পারবেন। এই চাটা আপনি যদি শেরাটনে খেতে যান অথবা ইন্টারকন্টিনেন্টাল খেতে যান, আপনার কাছ থেকে 400 টাকা নিবে। তাহলে 10 টাকার চা আপনি 400 টাকা দিয়ে কেন খাবেন? আপনি বলবেন টেস্ট ভালো? নো, বরং আপনি দেখবেন টং দোকানের চায়ের টেস্ট আরো বেশি ভালো। তাহলে ওইখানে আসলে কি, প্রোডাক্টের যে ফিজিক্যাল বেনিফিট, চায়ের যে টেস্ট, এটার চেয়ে ওই যে অ্যাম্বিয়েন্স, আপনি যে চেয়ারটাতে বসতেছেন এটা একটা ভিআইপি চেয়ার, আপনাকে যে চাটা প্রেজেন্ট করতেছে ও কোট টাই পরে খুব স্মার্টলি আপনাকে স্যার বলতেছে, ওইখানের যে পুরো অ্যাম্বিয়েন্সটা সব মিলে চায়ের দাম ওইটাও 10 টাকা, টঙেরটাও 10 টাকা। বাট অগমেন্টেড বেনিফিট, এক্সট্রা যে ভ্যালুগুলো আপনার জন্য অ্যাড করেছে, ওই ভ্যালুগুলোর জন্য আপনি 400 টাকা দিয়ে এসেও ফিল করছেন না যে আমি বেশি পে করলাম। তাহলে আমরা কি করব? আমরা বেস্ট ভ্যালুর প্রোডাক্ট তৈরি করব। তাহলে যেটা লাভ হবে, আমরা তখন বেশি প্রাইস চার্জ করতে পারবো। আমাদের প্রাইস নিয়ে একটা কনসার্ন আছে। বাংলাদেশের এসএমই উদ্যোক্তা যারা, সবাই মনে করে একটা পণ্য কম দাম হলেই বেশি বিক্রি হয়। নো, সম্পূর্ণ ভুল চিন্তা ভাবনা। Price is only an issue when value is unclear. যখন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের আপনি ভ্যালু বুঝাতে না পারবেন, তখন আপনি খালি ডিসকাউন্ট দিয়ে যাবেন। আপনাকে একটা রিয়েল এক্সাম্পল দেই। আমাদের ব্রেভের এক স্টুডেন্ট আমার কাছে আসলো, ওরা একটা প্যাকেজ পণ্য বিক্রি করবে। তো ওরা সবকিছু দেখাইলো আমাকে, কমিউনিকেশন প্ল্যান করছে, ভিডিও বানাইছে। তো ও যতগুলো ভিডিও ওরা বানাইছে, ভিডিওর মধ্যে ওরা সবসময় শুধু হাইলাইট করছে আমরা কমে দিতেছি, ডিসকাউন্ট পাইতেছেন। তখন ওদেরকে আমি বললাম যে কাজ করেন, এই কমে দিতেছি ভিডিওটা বলার দরকার নাই, প্রোডাক্ট এর ভ্যালুটাকে আপনি হাইলাইট করেন। কমে দিতেছি এটা না করে প্রোডাক্টের প্রাইস দিয়ে আপনি যদি প্রাইসটাকে হাই করতেন, আপনার প্রফিট অনেক ভালো হইতো। তো ওরা এই থিওরি ফলো করে পরবর্তীতে আমার এই গত সপ্তাহে আমার সাথে মিটিং হইলো। তখন ওরা বললো স্যার প্রোডাক্টের প্রাইস 200 টাকা বাড়াই দিছি। এন্ড 200 টাকা বাড়ানোর পরে প্রোডাক্টের বিক্রি একটাও কমে নাই। আমরা 200 টাকা বাড়ানোর পরেও আমরা 1.5 কোটি টাকার প্রোডাক্ট বিক্রি করছি এবং আমাদের প্রফিট আগের চেয়ে প্রায় 5 গুণ বেড়ে গেছে। চিন্তা করে দেখেন। এখন হ্যাঁ, আপনি বলবেন কাস্টমার কি তাহলে আমি অফার দিব না, ডিসকাউন্ট দিব না? দিবেন, হয়তো বছরে একটা সময় দিলেন, 2 দিন 3 দিনের জন্য দিলেন। কিন্তু আমাদের যে একটা অসুস্থ প্রতিযোগিতা, যে খালি ডিসকাউন্ট দিয়ে আমি বেচতেছি, ডিসকাউন্ট দিয়ে আপনি বেচতে আপনি নিজে বেচা হয়ে যাবেন, আপনার ব্যবসা তখন লালবাতি জ্বলে যাবে। এত বিপদে পড়ে প্রোডাক্ট বেচার দরকার নেই। দেখেন, আপনি হয়তো বলবেন কমিউনিটি প্রোডাক্ট। বাংলাদেশে আপনি সয়াবিন তেল যেগুলো যদি একসাথে করেন বিভিন্ন ব্র্যান্ডের, দেখবেন কোন সয়াবিন তেলের দাম সেম না। সরিষার তেল একসাথে করেন, ইভেন পোলার চালের দামের কথাও যদি চিন্তা করে দেখেন, আপনি যদি রূপচাঁদার পোলার চাল কিনে নরমাল অন্যান্য চাষি বা প্রাণের গুলোর চেয়ে দেখবেন 10 টাকা 12 টাকা করে বেশি বিক্রি করতেছে। কেন? তার মানে ওই ভ্যালুটা তারা বুঝাইতে পারছে বিধায় হয়তো কমিউনিটি প্রোডাক্টে অতটা পারা যায় না, বাট একটু প্রিমিয়াম প্রোডাক্টে কিন্তু এটা পারা যায়, একটু এক্সট্রা ভ্যালু অ্যাড করে। আজকে দেখেন ইলিয়ন কি করছে, জাস্ট একটু হয়তো বাটন গুলোকে একটু ডিফারেন্ট করেছে, একটু ভারী কাপড় দিয়ে সামান্য সাদা মাটা জিনিসপত্রগুলো একটু প্রাইসটা বাড়াই দিয়েছে। অটোমেটিক্যালি তারা কিন্তু বিগ ব্র্যান্ড বিকজ অফ দ্য প্রাইস। কারণ আপনি একটা জিনিস খুব ঠান্ডা মাথায় খেয়াল রাখেন, আপনি গরিব মানুষের কাছে পণ্য বিক্রি করে বড়লোক হওয়াটা কঠিন। কারণ গরিব
গরিব মানুষ সস্তায় পণ্য কিনে, তারা সস্তা খোঁজে, আর বড়লোক পণ্য কিনে বিকজ পণ্যটা দামি। সো এটা খুব মাথায় রাখবেন, রিচ পিপল বাই প্রোডাক্ট বিকজ দ্য প্রোডাক্ট ইজ প্রিমিয়াম, দ্য প্রোডাক্ট ইজ এক্সপেন্সিভ। যেমন ধরেন আমরা যদি একটা এক্সাম্পল দিই, ডায়মন্ড। ডায়মন্ড পৃথিবীর সবচেয়ে দামি প্রোডাক্ট, কিন্তু ডায়মন্ডের ভ্যালু যদি আপনি চিন্তা করেন, পৃথিবীতে ডায়মন্ড একটা পাথর মাত্র এবং এটার রিসেল ভ্যালু অনেক কম, স্বর্ণের চেয়েও কম। আপনি আজকে ডায়মন্ড কিনবেন, কালকে বিক্রি করতে যাবেন, দেখবেন রিসেল ভ্যালু অনেক কম, এবং এটার কোনো উপযোগিতা নাই, এটা গলিয়ে অন্য কিছু বানানো যায় না, কিছুই কোনো কাজে লাগার মতো জিনিসটা। কিন্তু ডায়মন্ড পৃথিবীতে চলে অনলি বিকজ অফ দা ভ্যালু, এটার প্রিমিয়াম প্রাইসের কারণে বড় লোকরা এটা কিনে। এবং ডায়মন্ডের যে কমিউনিকেশন করা হয়েছে, এই কমিউনিকেশনটা করা হয়েছে ইমোশন সেন্ট্রিক। ডায়মন্ডকে বলা হয় দ্য সিম্বল অফ লাভ। এজন্য 5 কোটি টাকা দিয়ে ডায়মন্ডের হার কিনে ভালোবাসার মানুষকে বিয়ের সময় গিফট করে। দিস ইজ দ্য সিম্বল অফ লাভ, নাথিং এলস। এটার কোনো উপযোগিতা নাই। আজকে থেকে যদি পৃথিবীর ডায়মন্ড কোম্পানির মালিক যারা, তারা যদি ডায়মন্ডের দাম রূপার মতো করে দেয়, ডায়মন্ডের বাজার ধস নেমে যাবে, কেউ আর কিনবে না, কারণ ডায়মন্ড ওই দামের কারণেই এটার ভ্যালু। সো প্রাইসিংটা খুব ঠান্ডা মাথায়, কাস্টমার অলওয়েজ প্রাইস সেনসিটিভ। কারণ কিছু লেভেলের কাস্টমার, আপনি জানেন বাংলাদেশে 30,000 টাকা কেজি মধু বিক্রি হয়, বাংলাদেশে 25,000 টাকা কেজি খেজুর বিক্রি হয়, বাংলাদেশে 15,000 20,000 টাকার পাঞ্জাবি বিক্রি হয়, বাংলাদেশে 2200 টাকা প্লেটের বিরিয়ানি বিক্রি হয়। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এখন আপনি বলবেন যে এগুলো বাংলাদেশে চলতেছে তো ভাই। আপনি গুলশান 2 যাবেন, পিঙ্ক সিটির উল্টা পাশে দেখবেন বাতিল নামে একটা শোরুম আছে, বেস্কিম করে একটা কনসার্ন, ওইখানে 3 পিস খেজুরের দাম 2,500 টাকা। দোকান কিন্তু বন্ধ হয়ে যায়নি, অলরেডি 2 বছর ধরে তারা চলতেছে এবং প্রফিটে আছে। বাংলাদেশের কোন, আপনি এই যে আমরা প্রতি 2 মাস পর পর তো কক্সবাজারে প্রোগ্রাম করি 5 স্টারে, কক্সবাজারে গিয়ে 5 স্টার হোটেল আপনি সহজে খালি পাবেন না, দামি কোনো রিসোর্ট আপনি খালি পাবেন না, দামি কোনো রেস্টুরেন্ট আপনি খালি পাবেন না। তার মানে আপনি টাকাওয়ালাদের কাছে যদি বিক্রি করেন, আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন, বেশি প্রফিট করতে পারবেন, বিজনেসকে প্রপার গ্রোথের দিকে আপনি নিতে পারবেন। আজকে দেখেন আইফোন কেনার জন্য সারা পৃথিবীতে আইফোন যদি রিলিজ হয়, মানুষ রাত থেকে লাইন ধরে ওইখানে কেনার জন্য, কিন্তু সিম্ফনির জন্য এই লাইনটা ধরে না। সো প্রাইসের ব্যাপারে সেনসিটিভ, আপনি খুব ঠান্ডা মাথায় এমন একটা প্রাইসিং করবেন, কম দাম দিলেই যে বেশি বিক্রি হয়, এটা একটা ভুল থিওরি, ভুল চিন্তা ভাবনা। এটা থেকে আমরা যাতে, এই ভুল থিওরির কারণে অনেক ব্যবসা আমি দেখছি আমার চোখের সামনে, প্রাইসিং স্ট্র্যাটেজি ভুলের কারণে তার ব্যবসা ধস নামে এবং লসে চলে যায়। তারপর 3 নাম্বার পি হচ্ছে প্রমোশন, POM। ইফ ইউ আর নট ফাইন্ডেবল, ইউ উইল নট বি প্রফিটেবল। প্রমোশন, আমরা প্রায় একটা প্রশ্ন আমার কাছে মানুষজন এসে করে যে স্যার আমি পণ্য বেচতে চাই, কাস্টমার কই পাবো? এটা সম্পূর্ণ ভুল একটা প্রশ্ন। প্রশ্নটা হবে কাস্টমার আমাকে কই পাবে? আপনি যে পণ্য বা সার্ভিস, ধরেন আপনি, আমি বিজনেস গ্রোথ চ্যালেঞ্জটা রেডি করছি, এখন রেডি করে আমি বসে আছি যে কাস্টমার আমাকে খুঁজে এসে আমার কাছ থেকে কোর্স কিনবে, সম্ভব হইতো? আমি ক্যাশ মেশিন বই লিখছি, লেখকরা বই লিখে, ওই দিন একজন বিখ্যাত লেখক দেখলাম খুব আফসোস করতেছে, ওনার বই অনেক বিখ্যাত, আমি নাম বলতেছি না, আপনারা চিনবেন সবাই, আফসোস করতেছে উনি কোনোদিন বেস্ট সেলার হইতে পারেন, এই জন্য বেস্ট সেলারদেরকে ধুয়ে দিতেছে একটা রীতিমতো, বেস্ট সেলার ঠিক না, এটা সেটা। সমস্যাটা কোথায়? উনি বই লিখে গুহায় বসে থাকে, মানে বাসায় বসে থাকে, ওনার ধারণা মানুষ খুঁজে খুঁজে ওনার বই কিনবে। এই যুগটা এখন নাই ভাই। আপনাকে পিটায় পিটায় বলতে হবে আমি পণ্য বেচি, কাস্টমারকে জানান দিতে হবে, যত বেশি জানান দিবেন তত বেশি। লজ্জায় পোস্ট দিই না, ও আমি একটা বই লিখছি, এটা নিয়ে আমি মানুষকে কিনতে বলে কেমন দেখা যায়? কেন? আপনি কি খারাপ জিনিস বিক্রি করতেছেন? যত বেশি করবেন প্রমোশন, তত বেশি বিজনেস বড় হবে। এবং POM বলতে বুঝেছি টপ অফ মাইন্ড। আপনি যদি কন্টিনিউয়াস প্রমোশন করেন, আপনি মানুষের টপ অফ মাইন্ডে থাকবেন। আমি ডেফিনেট করে বলতে পারি এখানে 600 জন লোকের মধ্যে অনেকেই আছেন যারা আমার গত 1 বছর ধরে ফলো করেন, কিন্তু আমার কোনো কোর্স কিনে নাই, কিন্তু 1 বছর কন্টিনিউ দেখতে 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 আপনার টপ অফ মাইন্ডে যখন আমি জায়গা পেয়ে গেছি,
এবার চিন্তা করছেন যে লোকটারে তো অনেকই দেখি, এবার একটা কোর্সে জয়েন করে দেখি। আবার আমার ক্যাশ মেশিনের বই এত ফ্রিকোয়েন্ট আপনারা দেখছেন, 5 বার 7 বার 10 বার 12 বার আপনাদেরকে আমি বিজ্ঞাপন দেখাইছি। কেন? কারণ বারবার দেখতে দেখতে আপনার মাইন্ডে আমি এমন ভাবে ঢুকে গেছি, তখন মনে হয়েছে আচ্ছা বইটা কিনেই দেখি, এত যেহেতু অ্যাড আসতেছে, বিকজ অফ দ্য প্রমোশন। এজন্য দেখেন ব্র্যাকেটের মধ্যে আমি কি লিখেছি, ইফ ইউ আর নট ফাইন্ডেবল ইউ উইল নট বি প্রফিটেবল। কাস্টমার আপনাকে যদি খুঁজে না পায়, আপনি ঘরে বসে থাকলে কাস্টমারের ঠেকা পড়ে নাই আপনাকে খুঁজে আপনার কাছ থেকে পণ্য কিনবে। আপনি অ্যাভেলেবল সব জায়গায় থাকতে হবে, লিঙ্কডইনে আপনাকে পাবে, ফেসবুকে পাবে, গুগলে পাবে, বিভিন্ন জায়গায় আপনাকে যখন খুঁজে পাওয়া যাবে তখনই কাস্টমার আপনার পণ্য কিনবে। যত বেশি পারেন প্রমোশন করেন, সিম্পল। কারণ আপনার পণ্যের ভ্যালু ডিপেন্ড করে আপনি প্লেসমেন্টটা কি করছেন। আপনি একটা দোকান দেন, ওইখানে আপনি অনেক বেশি দামে পণ্য বিক্রি করতে পারবেন। আপনি খেয়াল করে দেখেন আজকে অল টাইম একটা বিখ্যাত ব্র্যান্ড হয়ে গেল কিভাবে, তারা টং দোকানগুলোকে দখল করেছে। চায়ের দোকানগুলোতে গিয়ে আগে কি করতাম আমরা, খোলা রুটি বা হয়তো কেক এগুলো খেতাম। অল টাইম কি করেছে, সবগুলো টং দোকানে অল টাইমের মার্কেটিং স্টিকার লাগাই দিচ্ছে, করিমটি স্টল অল টাইম। এই অল টাইম দেখতে দেখতে মানুষের মাথায় সেট আপ হয়েছে, কারণ ও দেখছে যে আপনি প্লেসমেন্টটা কোথায় করবেন, কাস্টমার যেখানে। আপনার পণ্যের কাস্টমার যদি 5 স্টার হোটেলে যাতায়াত করে, তাহলে প্রত্যেকটা 5 স্টার হোটেলের ভিতরে আপনি বিজ্ঞাপন দেবো, স্টোর নেন। আপনার পণ্যের লোক যদি চায়ের দোকানে বসে, তাহলে চায়ের দোকানে আপনার পজিশনিং করেন যাতে কাস্টমার ওইখান থেকে আপনার পণ্য কিনতে পারে। তাহলে দেখেন অল টাইম কি, অল টাইম চায়ের দোকানে প্রমোশন করেছে। আবার হালদা ভ্যালি নামে একটা 5 স্টার হোটেলগুলোতে প্লেসমেন্ট করেছে, কারণ ওরা প্রিমিয়াম চা বিক্রি করে, কম দামি না, এই জন্য দামি জায়গাতে প্লেসমেন্ট করেছে। তো প্লেসমেন্ট আপনার প্রোডাক্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আপনি চেষ্টা করবেন যত বেশি অ্যাভেলেবেল করা যায় আপনার পণ্য যাতে দারাজে পাওয়া যায়, চালদারে পাওয়া যায়, রকমারিতে পাওয়া যায়, অনলাইন অফলাইন যত বেশি প্লেসে আপনার পণ্য অ্যাভেলেবেল থাকবে, মানুষ কিন্তু বেশি পরিমাণ পণ্য কেনা শুরু করবে। এরপর আসেন নাম্বার 5, প্যাকেজিং, লুক এন্ড ফিল, খুবই ইম্পর্টেন্ট। এখন প্যাকেজিং শব্দটা শুনলে আমাদের মাথায় প্রথম আসে একটা বাক্স আর হচ্ছে লেবেল। নো, প্যাকেজিং আপনার লুক এন্ড ফিল, আপনার প্রেজেন্টেশন পুরোটাই প্যাকেজিং। যেমন কোচ কাঞ্চন একাডেমি, এটা তার প্রোডাক্ট না একটা বাক্সের মধ্যে ভরে দিলাম, জিনিসটা এমন না। এই যে আমার এই জিনিসটার লোগোটা কেমন, এই যে বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ আমি যে সাজেছি, এখানে দাবার একটা ইয়া দেওয়া হয়েছে, তারপরে এই যে চ্যালেঞ্জটাকে একটু রেড মার্ক করে একটু ডিফারেন্ট ভাবে করা হয়েছে, দিস ইজ দ্য প্যাকেজিং। এই যে কোচ কাঞ্চনের লোগোটা, দিস ইজ দ্য প্যাকেজিং। এই যে অন কোচ কাঞ্চন, এই যে CHON কে আমরা আলাদাভাবে হাইলাইট করেছি, এটার মধ্যে আমরা একটা আইকন দিয়েছি, পাওয়ার আইকন, অনের একটা আইকন দেওয়া হয়েছে। আমরা এটাকে ট্যাগলাইন নিয়েছি হ্যাপিনেস অন, মানে কোচ কাঞ্চন একাডেমিতে আপনি আসা মানে, আমাদের সাথে থাকা মানে আপনার বিজনেস অন হবে, আপনার গ্রোথ অন হবে, আপনার হ্যাপিনেস অন হবে। সো এই টোটাল জিনিসটা আমার ওয়েবসাইটে আমার যে ফটোগ্রাফি গুলো আমি দেখতে যেমনই হই, বাট ফটোগ্রাফিতে আমি একটা প্রেজেন্টেশন দিয়েছি, আমার ড্রেস কোড থেকে শুরু করে এভরিথিং কে একটা ওয়েল প্যাকেজিং এ আপনাদের সামনে প্রেজেন্ট করার কারণে কিন্তু আপনি এখানে, আমি এমনও দেখি যে অনেক ভালো ট্রেনিং করায় সবকিছু করে, কিন্তু ওনার ওয়ে অফ প্রেজেন্টেশন, ওনার প্যাকেজিং এত বাজে, মানে দেখলে মনে হয় যে উনি নিজে মসজিদের খিচুড়ি খায়, তাহলে ওনার কাছে আমি কি শিখব। এই যে প্রেজেন্টেশনটা, প্যাকেজিংটা আপনার পণ্যের, আমাদের ন্যাচারালস এর আপনি প্যাকেজিংটা খেয়াল করে দেখবেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট গ্লাস জালের মধ্যে দেই। আমরা উপরে আলাদা একটা ফ্যাক্টরি শুধু আমাদের এই খাদি কাপড় তৈরি করে, এই খাদি কাপড় দিয়ে আমরা উপরে বেঁধে দিচ্ছি। আমাদের যে উপরে মোড়কটা লাগাই, যে লেবেলটা লাগানো হয়, এটাও ইকো ফ্রেন্ডলি, কিন্তু মাটি দিয়ে দিলে মিশে যাবে, এটা বাইরে থেকে ইম্পোর্ট করা একটা কাগজ আমরা এখানে লাগাই, একদম অর্গানিক, দেখলে উপরে একটা ফিল আছে। এই যে প্যাকেজিংটা, এরপরে আমাদের যে প্রোডাক্টের ন্যাচারালস ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে ফটোগ্রাফি গুলো কি সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে, মনে হচ্ছে টসটসে, মানে অনলাইনে দেখবেন কিন্তু আপনার মনে হবে যে আপনি হাত দিয়ে ধরে দেখতে পাচ্ছেন। সো আপনার পণ্যের প্যাকেজিং এন্ড লুক এন্ড ফিল যত, ওই যে এজন্য বলে না বাংলা একটা প্রবাদ, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আপনার পণ্য খাইতে কেমন, কি কেমন, প্রেজেন্টেশনটার উপরে নির্ভর করে যে আপনারা পণ্যটা কেমন হবে। সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করেন অথবা সার্ভিস নিয়ে, প্যাকেজিংটা লুক এন্ড ফিলটা যাতে বেটার হয়, একটা মানুষের
প্রথম ইমপ্রেশনটা যাতে অনেক সুন্দর হয়, তাহলে আপনার অ্যাকসেপ্টেন্সটা বেশি থাকবে, আপনার পণ্য মানুষ বেশি কিনবে। ইট ট্রিগার্স আ কাস্টমারস ব্রেইন। এই প্রেজেন্টেশন কি কাস্টমার ব্রেইনকে কিন্তু ট্রিগার করে, ডিসিশন নিতে হেল্প করে। কারণ এই যে ফার্স্ট যে ইমপ্রেশনটা, ইউ নেভার গেট আ সেকেন্ড চান্স টু মেক দ্য গুড ফার্স্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন বলা হয়। এজন্য মানে আপনার প্যাকেজিং, ওভারঅল লুক এন্ড ফিল, ব্র্যান্ডিং, ওয়েবসাইট, প্রত্যেকটা জায়গা যাতে অনেক সুন্দর প্রেজেন্টেবল হয়। নাম্বার 6, পজিশনিং। পজিশনিং জিনিসটা কি? পজিশনিং এর উপরে একটা আলাদা বই আছে, আপনারা কিনে পড়বেন। জ্যাক ট্রট এন্ড আল রিসের লেখা এই বইটা খুবই বিখ্যাত, যে কিভাবে আপনি কাস্টমারের মাইন্ড দখল করবেন, এটা নিয়ে। বইটার নামই পজিশনিং, আল রিস এবং জ্যাক ট্রটের লেখা। এভরিথিং ইউ ডু এন্ড ফেল টু ডু adds the perception about to customers mind. পজিশনিং জিনিসটা কি? পজিশনিং হচ্ছে, আমরা যদি একদম সহজ এক্সাম্পল দিয়ে বুঝি, আমরা বিএফসি কোর্সে এটা আমি বলি, যেমন ধরেন ইউনিলিভার। ইউনিলিভারের সাবানের ব্র্যান্ড আছে অনেকগুলা, যেমন লাক্স, লাইফ বয়, ডাভ। তিনটাই কিন্তু একই কোম্পানির সাবান, কিন্তু দেখেন তো তিনটা সাবানের পজিশনিং কিন্তু আলাদা। লাক্স ফোকাস করে কিসে? গ্ল্যামার, বিউটি, বোল্ডনেস। এজন্য লাক্সের সমস্ত বিজ্ঞাপনে আপনি দেখবেন সব সময় সুপারস্টারদেরকে দেখানো হয়। আবার লাইফ বয় কি বলে? স্বাস্থ্যকে রক্ষা করে লাইফ বয়। তার মানে লাইফ বয় দেখবেন যে সবসময় ইচ্ছা মতো মাখতেছে শরীরের মধ্যে, একটু স্পোর্টসম্যানদেরকে দেখাচ্ছে, ওইভাবে তারা পজিশনিংটা করেছে। আবার ডাবের কথা যদি চিন্তা করে দেখেন, ডাব কিন্তু বলে না যে আমরা সাবান, বলা হয় ডাব বার। তারপর কি বলে? ইট ময়েশ্চার ইউর স্কিন, তার মানে এটা একটা ময়েশ্চারাইজার। এবং ডাবের বিজ্ঞাপন, ডাবের একটু পোস্ট লেভেলের মানুষকে টার্গেট করছে, ওদের পজিশনটা একটু হায়ার এন্ড পিপল। এজন্য দেখবেন ওইখানে কোনো ঐশ্বরিয়া রায়কে দেখানো হয় না, দীপিকা পাডুকোনকে দেখানো হয় না, ওইখানে সবসময় আননোন ফেস গুলোকে দেখানো হয়, এবং খুবই সাদা সফেদ, খুবই সফিস্টিকেটেড, একদম সফটনেস কে দেখানো হয়। তাহলে খেয়াল করে দেখেন তো, এই তিনটা সাবানই একই কোম্পানির, কিন্তু তিনটা সাবানকে পজিশন করা হয়েছে ওই যে সেকেন্ড জেনারেশন অফ মার্কেটিং আমরা কি বলেছিলাম, এসটিপি, সেগমেন্টেশন, টার্গেটিং এবং পজিশনিং। তারা সেগমেন্ট নির্ধারণ করছে, ওই অনুযায়ী টার্গেট করে তাদের পজিশনটাকে ওইভাবে করেছে যাতে ওই লেয়ারের কাস্টমার গুলো কিনে। আজকে ধরেন ডাভ সাবান খুব দ্রুত গলে যায়, কারণ এটা একটু হায়ার এন্ড পিপল কিনে, এক সপ্তাহে একটা করে সাবান শেষ হয়ে গেলে সমস্যা নাই। আবার লাইফবয় সাবানটা হয়তো যারা কিনতেছে তারা ইচ্ছা মতো মাখলেও এটা সহজে গলে যায় না। দেখেন, দিস ইজ দ্য পজিশনিং। আবার খেয়াল করে দেখেন তো, ইউনিলিভারের টুথপেস্টের ব্র্যান্ড, আজকে পেপসুডেন্ট, ক্লোজ আপ। পেপসুডেন্ট কি বলে? জীবাণু। ছোটবেলা থেকে সারা জীবন শুনে আসছি জীবাণুর কথা। আর ক্লোজ আপ বলে সজীব নিঃশ্বাসের কথা। দুইটাই টুথপেস্ট। পেপসুডেন্ট ইউজ করলে কি সজীব নিঃশ্বাস হবে না? হবে। আবার ক্লোজ আপ দিয়ে কি জীবাণু যাবে না? যাবে। কিন্তু দুইটা টুথপেস্ট ব্র্যান্ড দুইটা জিনিসকে পজিশনিং করেছে। এর জন্য ক্লোজ আপের অ্যাডে সবসময় ইউথদেরকে দেখানো হয়, কাছে আসার গল্প নিয়ে সবকিছু তৈরি করা হয়। আর পেপসুডেন্টের বিজ্ঞাপনে দেখবেন অ্যাপ্রুন পরে ডক্টররা কথা বলতেছে, ডেন্টিস্টরা কথা বলতেছে, বাবা মা, সচেতন বাবা মা দেখাচ্ছে। এখন কালকে থেকে যদি ক্লোজ আপ অ্যাপ্রুন পরে ডক্টর নিয়ে এসে ক্লোজ আপের বিজ্ঞাপন দেয়, আপনি নিজেই কিন্তু একটা ধাক্কা খাবেন, কারণ মিলবে না পজিশনিং। সো এইভাবে আপনি আপনার পণ্যের জন্য পজিশনিং তৈরি করবেন। যেমন বাংলাদেশের সুপার শপগুলোকে যদি আপনি দেখেন, স্বপ্ন বলে কষ্টের টাকায় সেরা বাজার। আবার যদি আপনি ডেইলি শপিং এ যান, ওরা বলবে যে সহজে সবখানে সবকিছু। আবার যদি আপনি মিনা বাজারে যান, ওরা বলবে এভরিডে ফ্রেশনেস। তার মানে একজন ফ্রেশনেস কে গুরুত্ব দিচ্ছে, একজন কাস্টমার ভ্যালুকে গুরুত্ব দিচ্ছে, আর একজন অ্যাভেলেবিলিটি কে গুরুত্ব দিচ্ছে, যে আপনি যে কোনো জায়গায় ডেইলি শপিং কে কাছে পাবেন। তার মানে এইভাবে এখন আপনি পজিশন করবেন আপনার ব্র্যান্ডের জন্য। আপনি কি কাস্টমারকে বলবেন যে এভরিডে লো প্রাইস, ওয়ালমার্টের মতো, যে আমি সব সময় কম দামে দেই? হইতে পারে এটা আপনার একটা পজিশন। তার মানে যারা কম দামে কিনতে চায় সবাই আপনাকে খুঁজবে। আবার হইতে পারে আমি প্রিমিয়াম, আমি কম দামে কিচ্ছু বেচি না, অ্যাপেলের মতো। তার মানে তারা যারা একটু দামি প্রোডাক্ট চায় তখন তারা আপনার কাছে আসবে। এখন আমরা এই পজিশনটা ঠিক মতো না করার কারণে কখনো আমরা দামে বেচি, কখনো কম দামে বেচি, কখনো ডিসকাউন্ট দেই, এই যে এলোমেলো হয়ে যায়। আপনি একটা নির্দিষ্ট পজিশন দাঁড় করাবেন, তখন কাস্টমারের মাইন্ডে আপনি জায়গা পাবেন। অ্যাভেলেবিলিটি হইতে পারে আপনার একটা পজিশন, যে আমার কাছে অসংখ্য প্রোডাক্ট আছে, যে কোনো ভেরিয়েন্টের জিনিস আপনি আমার কাছে পাবেন। দিস ইজ ওয়ান কাইন্ড অফ পজিশনিং। যেমন ডমিনোস পিজা কি বলে? ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য পিজা। ডমিনোস কিন্তু পিজা বিক্রি করে না। এখন বলবেন কি বেচে? ডমিনোস বেচে
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য পিজা, 30 মিনিটস অর ফ্রি। আপনি 30 মিনিটের মধ্যে আপনার বাসায় ডেলিভারি করে দিব অথবা পিজা ফ্রি। এই যে ফাস্টেস্ট ডেলিভারি, পিজা যখন মানুষ হয়তো হালকা ক্ষুধা পেয়েছে, স্ন্যাক্স টাইম, তখন অর্ডার করে, তাহলে মানুষ চিন্তা করে দ্রুত যেই পিজাটা পাবো ওইটাই আমি অর্ডার করি। ওরা ওই জায়গাটা থেকে পজিশন করেছে। সো আপনি খুঁজে বের করেন যে আপনার ব্র্যান্ডের সাথে কাস্টমারের কোন কমিউনিকেশনটা হলে, কোন পজিশনটা দাঁড় করালে সবচেয়ে বেস্ট আউটপুটটা আসবে, ওইভাবে আপনি আপনার পজিশনটা তৈরি করেন। এন্ড নাম্বার হোয়াট ওয়ার্ডস, এখানে যে পজিশনের জন্য আরেকটা জিনিস আমি লিখেছি, হোয়াট ওয়ার্ডস উড ইউ লাইক টু ওন ইউর কাস্টমারস মাইন্ড। কাস্টমারের মাইন্ডে আপনি কোন জিনিসটা জায়গা করতে চান, কোয়ালিটি দিয়ে, এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস। যেমন জাপোস নামে একটা $1 বিলিয়ন জুতার বিজনেস আছে, কাস্টমার সার্ভিস ডেলিভারিং হ্যাপিনেস একটা বই আছে, এটা আপনার কাস্টমার সার্ভিসের জন্য এই বইটা পড়ে দেখতে পারেন। তারপর আপনি অ্যাফোর্ডেবল পজিশন করতে চান, সেটাও করতে পারেন, অর্থাৎ কাস্টমারের একটা ওয়ার্ড দিয়ে আপনি নিজেকে পজিশন করবেন। And number 7, people. Customer don't buy the product or service, they buy the people who sell those product or service. আর বিজনেসের এমপ্লয়ি আছে, কর্মী বাহিনী আছে, তারাই কিন্তু আসলে কাস্টমারকে সার্ভিস দেয়। সো এই পিপল গুলো যদি কাস্টমারকে প্রপার সার্ভিস না দিতে পারে, কাস্টমার কিন্তু পণ্য কিনবে না। আমি নিজেই দেখি নক দিয়ে কত, তারা অ্যান্সার দেয় ইনবক্সে আসুন। এখন কাস্টমারের এত সময় নাই, হাজার হাজার বিজ্ঞাপন দেখে কাস্টমার যখন প্রাইস লিখছে সুন্দর করে ব্যাখ্যা দেয়, আমাদের প্রিমিয়াম প্রোডাক্ট, আমাদের পণ্যের মূল্য এটা, আপনি অর্ডার করতে চাইলে ভিজিট করুন অথবা কল করুন। একবার উত্তর দিয়ে দেন না, আমরা কি করে উত্তর দিই ইনবক্সে আসুন। এখন কাস্টমার আবার ইনবক্সে গিয়ে আপনাকে নক দিবে, এই সময় আছে কাস্টমারের। এই যে ট্রিটটা করি না, অনেক পেজে ধরেন মেসেজ দিয়ে রাখছে কাস্টমার, আজকে 2 দিন পর কেউ না কেউ আনসার দেয়। কাস্টমারকে প্রপার ট্রিট করে না, কাস্টমারকে ফোন দিলে ওইভাবে গুরুত্ব দেওয়া হয়। এই পিপল যারা আপনার কেয়ার থেকে শুরু করে পুরো বিজনেসটা মেইনটেইন করে, মানুষ কিন্তু পণ্য আগে আসলে যে মানুষের সাথে কথা বলছে, যেমন আপনি যদি ছোট্ট চিন্তা করেন, ধরেন আপনি আপনার ওয়াইফকে নিয়ে একটা শাড়ি কিনতে গেছেন, আমরা কার থেকে শাড়িটা কিনবো? যেই দোকানদার বেস্ট ওয়েতে শাড়ি প্রেজেন্ট করবে, যেই দোকানদার সবচেয়ে ভালো বিহেভ করে, আমরা কিন্তু জিনিসটা দিন শেষে তার কাছ থেকে কিনি। তো ওই বিহেভিয়ারের জায়গাটা যাতে আপনার প্রপারলি মেইনটেইন করে। Personal emotional contact between your company and your prospective customer, most important single variable that determines what buy again, and the interaction কাস্টমার সাথে বিহেভিয়ারটা, কিভাবে কথাবার্তা, খুবই ইম্পর্টেন্ট। এই ইন্টারাকশনটা যদি প্রপারলি না হয়, কাস্টমার কিন্তু কিনতে চায় না, কারণ বলে যে আরে ওদের প্রোডাক্ট ভালো কিন্তু মানুষগুলোর ব্যবহার আচার ভালো না। এই কারণে কিন্তু আমরা পিছিয়ে। সো এইটা আমরা একটু মেইনটেইন করি। সো এই যে এখানে আমরা যে 7টা পি কথা বললাম, রিমেম্বার চেঞ্জিং ওয়ান প্রপারলি চেঞ্জ হয় মার্কেটিং। আপনার ধরেন 7টা পি এর সবগুলো না, এইটাকে ঠিক করে আনেন, দেখবেন যে ড্রামাটিক্যালি আপনার বিজনেস মুভ করে। এখন আপনার কাজ হচ্ছে খুঁজে বের করা এই 7টা পি এর মধ্যে কোন পিতে আপনার ঘাপলা আছে, কোন পিতে আপনার ঝামেলা আছে, ওই পিটাকে প্রপারলি ঠিক করেন, অটোমেটিক্যালি দেখবেন যে আপনার জিনিসটা ঠিক হয়ে গেছে। মার্কেটিং স্ট্র্যাটেজি, একটা সিম্পল মার্কেটিং ট্রিক্স এন্ড স্ট্র্যাটেজি আমি শেয়ার করছি। মোস্ট অফ ইউর প্রসপেক্ট আর নট রেডি টু বাই, তারা রেডি থাকে না। গোল অফ মার্কেটিং ইজ হোয়েন দে রেডি টু বাই, ইউর ব্র্যান্ড ইজ টপ অফ দেয়ার মাইন্ড। একটু আগে যেটা বলছিলাম, প্রমোশন করা, টিওএম, টপ অফ মাইন্ড, অর্থাৎ আপনি কন্টিনিউ প্রমোশন করে করে তার টপ অফ মাইন্ডে থাকবেন, যেই দিন সে কেনার ডিসিশন নিবে আপনার কাছ থেকে যাতে কিনে। যেমন আপনারা হয়তো কোর্স করবেন এরকম একটা ডিসিশনে ছিলেন, কিন্তু আমরা কন্টিনিউ কমিউনিকেশন করে আপনার টপ অফ মাইন্ডে আছি বিধায় কিন্তু আপনি আমার কাছ থেকে এই কোর্সটা কিনেছেন বা বই কিনেছেন। 4 প্রিন্সিপাল ইন মার্কেটিং স্ট্র্যাটেজি। মার্কেটিং স্ট্র্যাটেজিতে 4টা জিনিস আমাদেরকে খুব ফোকাস করতে হবে। নাম্বার 1, স্পেশালাইজেশন, ডিফারেন্সিয়েশন, সেগমেন্টেশন এন্ড কনসেন্ট্রেশন। এই 4টা জিনিস আমরা মার্কেটিং স্ট্র্যাটেজিতে ইম্পর্টেন্ট। স্পেশালাইজেশন মানে কি?
আপনার কাস্টমারের কাছে কোন একটা স্পেসিফিক জিনিসে আপনাকে স্পেশাল হতে হবে। যেমন আমি মার্কেটিং এ বেশি স্পেশাল, তাহলে আমার কমিউনিকেশনে কিন্তু এই জিনিসটা আমি সব সময় ফোকাস করি। আমার কাছ থেকে যারা কোর্স করে, কন্টেন্ট নেয় বা আমার বই পুস্তক পড়ে, তারা কিন্তু এই জিনিসটা বোঝে যে কাঞ্চন ভাইয়ের কাছে গেলে অন্তত মার্কেটিংটা ইন ডেপথ ভালোভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলা ভাষায় সুন্দর করে শিখতে পারবো। তো কাস্টমারের কাছে আপনার এরকম একটা স্পেশালাইজেশনের জায়গা তৈরি করতে হবে। নাম্বার 2 হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন কি, অন্য ব্র্যান্ড থেকে আপনার ব্র্যান্ড বা আপনার প্রোডাক্টটা কেন আলাদা। যেমন আমি অন্য ট্রেনারদের থেকে আলাদা কোথায়? আলাদা এই জায়গায়, কারণ আমি নিজে বিজনেস করি, আমার সফল অনেকগুলো ব্যবসা আছে। তো আমি সফল ব্যবসা পরিচালনা করে আমি জানি যে কিভাবে একটা ব্যবসাকে সফল করতে হয়। দিস ইজ দ্য ডিফারেন্সিয়েশন। অন্য ট্রেনাররা নিজেরা করে চাকরি, নিজেদের কোনো ব্যবসা দাঁড় করানোর ট্র্যাক রেকর্ড নাই। তাহলে তাদের থেকে আমার ডিফারেন্সটা কোথায়? যার কারণে আমার কথাবার্তার মধ্যে প্র্যাকটিক্যাল অনেকগুলো জিনিস চলে আসে, বুকিশ জিনিসপত্র কম। বাংলাদেশে অনেক মোটিভেশনাল স্পিকাররা মোটিভেশন দেয় মানুষকে যে আপনারা ব্যবসায় নামেন, কিন্তু উনি ব্যবসায় নামেন, উনি চাকরি করে। দিস ইজ দ্য ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সটা মূলত আপনার পণ্যকে নিয়েও আপনার কম্পিটিটর থেকে করতে হবে, যে কম্পিটিটর পণ্যর চেয়ে আমার এই জায়গাটা আলাদা। নাম্বার 3 সেগমেন্টেশন। সেগমেন্টেশন নিয়ে অলরেডি অনেকবার কথা বলেছি। তার মানে হলো আপনার স্পেসিফিক কাস্টমারের জন্য, যেমন আমি স্টার্টআপ নিয়ে তেমন কাজ করি না, ফোকাসিং না। আমার ফোকাস কি এসএমই যারা 5-6 ফিগার বিজনেসে আছে, এই বিজনেসগুলো 7-8 এবং 9 ফিগার বিজনেসে পরিণত করা। তার মানে আমার সেগমেন্টটা ক্লিয়ার, যারা বিজনেস বড় করতে চাচ্ছে, পারছে না, স্ট্রাগল করছে, তাদের জন্য হেল্প করা। এখন স্টার্টআপ নিয়ে বাংলাদেশে অনেকেই কাজ করতেছে, আমি ওই জায়গাতে যাই না, আমার সেগমেন্টটা পুরোপুরি আলাদা, আমি আমার স্পেসিফিক সেগমেন্টের জন্য ভালো কাজ করছি। এন্ড নাম্বার 4 হলো কনসেন্ট্রেশন, অর্থাৎ কাস্টমারের টপ অফ মাইন্ডে আপনি কন্টিনিউ থাকবেন প্রমোশনের মাধ্যমে, যাতে করে আপনি কনসেন্ট্রেশন অর্থাৎ তার চিন্তা, তার মনোযোগে আপনি সব সময় থাকতে পারেন। সো এইগুলোর ডিটেইলটা এখানে লিখেছি। স্পেশালাইজেশনের আবার 3টা স্টেজ আছে। ইন স্পেসিফিক প্রোডাক্ট স্পেশালাইজেশন হইতে পারে, পার্টিকুলার কাস্টমারের জন্য স্পেশাল হইতে পারে, পার্টিকুলার জিওগ্রাফিক এরিয়াতে, যেমন ধরেন চাল ডাল গ্রোসারি নিয়ে কাজ করে। এখন আপনি কি করলেন, আপনি গ্রোসারি নিয়ে দিনাজপুরে কাজ করলেন, দিনাজপুরে তো চাল ডাল নাই, তাহলে ওই জিওগ্রাফিক লোকেশনে আপনি কিন্তু চাল ডাল। আবার স্পেসিফিক প্রোডাক্ট হইতে পারে, বাংলাদেশে দেখা গেল যে অনলাইনে অনেক প্রোডাক্ট নিয়ে মানুষ কাজ করে, কিন্তু দেখা গেছে যে অনলাইনে কেউ হয়তো ব্লেজার বিক্রি করছে না, আপনি এটা নিয়ে করলেন। স্পেসিফিক প্রোডাক্টও আপনি স্পেশাল হতে পারেন। ডিফারেন্সিয়েশন, ইফ ইউ ডু নট হ্যাভ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, ডু নট কম্পিট। তার মানে হচ্ছে ইউনিক সেলিং প্রপোজিশন, আপনাকে অন্য ব্র্যান্ডের থেকে আলাদা হওয়ার ইউনিক কিছু জিনিস তৈরি করতে হবে, যেমন আমারটা আমি একটু আগে বলতেছিলাম। And number 3 segmentation, who exactly is the customer of your product। আপনার স্পেসিফিক সেগমেন্টে আপনাকে ফোকাস করতে হবে। আপনার প্রোডাক্ট কি শুধু টিনেজারের জন্য, নাকি শুধু বয়স্কদের জন্য, নাকি আপনার প্রোডাক্ট শুধু ঢাকার গুলশান বনানী মানুষের জন্য। এরকম সেগমেন্টটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে আপনার কমিউনিকেশনটা রেডি করাটা অনেক সহজ হয়ে যাবে। And number 4 concentration, focus on your ideal customer। 20% of your activity attracts 80% customer, এবং 20% of your customer buy 80% of your product। সো আপনার ফোকাসটা দিবেন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোতে, যেগুলো থেকে বেশি কাস্টমার জেনারেট হয়, এবং যেই কাস্টমাররা বেশি কিনে তাদেরকে সবসময় বেশি ভ্যালু দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য প্রিমিয়াম কার্ডের ব্যবস্থা করে বিভিন্ন কোম্পানিগুলো, তার রেগুলার যারা পারচেস করে তাদেরকে আলাদা মেম্বারশিপ কার্ডের ব্যবস্থা করে দেয়। এই জিনিসগুলো কন্টিনিউ করবেন। ফোকাস অন কাস্টমার এক্সপিরিয়েন্স, এবার একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। কাস্টমার এক্সপিরিয়েন্স খুব ইম্পর্টেন্ট। an obsessive with customer experience can get your business new level। কাস্টমারের সাথে অনেক সময় আমরা দুর্ব্যবহার করি, কাস্টমার সবাই আপনার মন মতো হবে না, কিন্তু আপনি চেষ্টা করবেন যে এজ এ এসএমই বিজনেসম্যান, আমাদের কাছে হয়তো অনেক টাকা পয়সা নাই, অনেক ইনভেস্টমেন্ট নাই, কিন্তু আমরা তো বেস্ট একটা বিহেভিয়ার দিতে পারি। কাস্টমার আপনার সাথে কথা বলে যাতে ফিল করে না দারুণ একটা মানুষের সাথে কথা বল, চমৎকার একটা সার্ভিস তারা দিল। কাস্টমার সার্ভিস দিয়েও বিলিয়ন ডলারের কোম্পানি আমাদের কাস্টমারদের জন্য।
ইউর পারপাস অফ বিজনেস? নরমালি যদি সবাইকে জিজ্ঞেস করি তাহলে প্রথমত সবাই বলে আমরা ধনী হতে চাই, টু বিকাম ওয়েলদি। কিন্তু পারপাস অফ বিজনেস পিটার ড্রাকার বলছে পারপাস অফ বিজনেস ইজ ক্রিয়েট এন্ড কিপ কাস্টমার তৈরি করা এবং কাস্টমার ধরে রাখা, এটাই হচ্ছে আলটিমেট বিজনেসের পারপাস। আপনি যদি প্রতিনিয়ত কাস্টমার তৈরি করতে পারেন এবং পুরনো কাস্টমার ধরে রাখতে পারেন, আপনার বিজনেসের গ্রোথ কারো সাধ্য নয় ঠেকিয়ে রাখবে, আপনার বিজনেস গ্রো করবেই কন্টিনিউয়াস। হোয়াট ইজ দ্য ট্রু মেজার অফ বিজনেস সাকসেস? কাস্টমার স্যাটিসফ্যাকশন। আপনার বিজনেস সাকসেসফুল কিনা এটা মেজার করার একমাত্র উপায় হচ্ছে আপনার কাস্টমাররা আপনার কাছে স্যাটিসফাই কিনা। এই কাস্টমার স্যাটিসফ্যাকশনটা নির্ধারণ করবে যে আপনার বিজনেস আসলে কতটুকু সাকসেসফুল। হোয়াট ইজ দ্য ট্রু মেজার অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন? কাস্টমার যে স্যাটিসফাই হচ্ছে এটা বুঝবেন কেমনে? এটা বোঝার উপায় হলো রিপিট কাস্টমার, বারবার কিনতেছে। যেমন আমাদের কোচ কাঞ্চন একাডেমিতে আমি দেখি আমাদের একটা কোর্স যারা পড়ে খুঁজে খুঁজে আমার সব কোর্স করা শুরু করে, আমার একটা বই যারা পড়ে তারা খুঁজে খুঁজে আমার সব বই পড়া শুরু করে। তার মানে আমার প্রচুর পরিমাণে রিপিট পারচেজ হয়। এই যে আপনাদের এই ক্লাসেও আমাদের গত গ্রোথ চ্যালেঞ্জের লোক আছে, আমাদের ব্রেভের স্টুডেন্টরা রিপিট আবারও করতেছে। তার মানে এটা আমাকে ফিল করায় যে আসলে কাস্টমারদেরকে আমরা স্যাটিসফাই করতে পারছি। হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেল? সেকেন্ড সেলস। আপনার যখন রিপিটেডলি সেল হচ্ছে, বারবার সেল হচ্ছে, তার মানে আপনি বুঝবেন আপনার বিজনেস গ্রো হচ্ছে এবং কাস্টমার আপনার প্রতি স্যাটিসফাই। দেয়ার আর 3 ওয়েজ টু ইনক্রিজ সেলস এন্ড বিজনেস প্রফিট। তিনটা উপায়ে আপনার বিজনেস গ্রোথ করা সম্ভব। নাম্বার 1, সেল টু মোর ইন্ডিভিজুয়াল কাস্টমার, অর্থাৎ আরো নতুন কাস্টমারের কাছে বিক্রি করা। নাম্বার 2, সেল মোর টু ইস্ট কাস্টমার, একই কাস্টমারের কাছে বারবার বিক্রি করতে পারা। যেমন ধরেন আমার যে ফ্রি কোর্স বিএফসি কোর্সটা যারা কিনে, এটা কেনার পরে তারা আমার গ্রোথ চ্যালেঞ্জে জয়েন করে, আমার বিবিএম কোর্স কিনে, আমার বই কিনে, আমার ব্রেভে জয়েন করে। তার মানে একই কাস্টমার দেখেন কতবার আমার কাছ থেকে কিনতেছে। তাহলে মানে একই কাস্টমারের কাছে আমি যখন বারবার বিক্রি করছি আমার বিজনেস কিন্তু গ্রো করছে। নাম্বার 3, ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ কাস্টমারস পারচেজ। ধরেন আপনার কাছ থেকে একটা কাস্টমার মাসে একবার কিনে, ওই কাস্টমারকে দিয়ে যদি আপনি মাসে 2বার কেনাতে পারেন, তার মানে আপনার বিজনেস কিন্তু গ্রোথ হলো। এক্সপেকটেশন। আরেকটা হচ্ছে নাম্বার 3, ডিলাইট ইউর কাস্টমার উইথ ইমোশনাল বেনিফিট। কি রকম? এক্সপেকটেশন ফুলফিল করার পরেও, যেমন আপনাদেরকে আমি বলে দিয়েছি অলরেডি যে যারা সুন্দর করে রিভিউ দিবেন বা লিখবেন তাদের জন্য আমরা আমাদের যে 2টা কোর্স বোনাস দেওয়ার কথা ছিল এটা আমরা দিয়ে দিব, পিডিএফ বইটা সবাইকে দিয়ে দিব। তার মানে আমরা ডিলাইট করছি। তারপরে নাম্বার 4 কি? অ্যামেজ ইউর কাস্টমার। আমি কি বলেছি অলরেডি, আমাদের আগামীকাল আপনাদের জন্য ঘোষণা থাকবে যে যারা অলরেডি কমপ্লিট করলেন তাদের জন্য আমরা একটা গেট টুগেদার আয়োজন করতেছি। অ্যামেজ ইউর কাস্টমার। তার মানে দেখেন একটা কোর্সে এসে আপনি কতগুলো ভ্যালু পাচ্ছেন। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ আয়োজন দিয়ে আপনাকে অ্যামেজিং একটা ফিলিং দিতে। এই অ্যামেজিং ফিলিংটা যখন আপনি খাবেন তখন লাভটা কোথায় আমাদের বলেন তো? লাভটা হচ্ছে আপনি আরো 5 জন কাস্টমারকে বলবেন, আরো 5টা বিজনেসম্যানকে বলবেন যে কোচ কাঞ্চনের ট্রেনিং এ যাও, অনেক ভালো ভ্যালু দেয়, অনেক ভালো কিছু তুমি শিখতে পারবা। ঠিক একই ভাবে আপনি আপনার কাস্টমারকে হাইয়েস্ট ভ্যালু দেন। কারণ মনে রাখবেন কাস্টমার 2টা সময় ওয়ার্ড অফ মাউথ করে। ওয়ার্ড অফ WOM, ওয়ার্ড অফ মাউথ হচ্ছে ওয়ান অফ দা গ্রেটেস্ট মার্কেটিং কনসেপ্ট। আপনি যখন কাস্টমারের এক্সপেকটেশনকে লিমিট করতে পারবেন, অর্থাৎ যতটুকু সে আশা করছে তার চেয়ে বেশি আপনি তাকে দিতে পারবেন, সেই কাস্টমার আরো 2 জন বা 5 জনকে বলবে। আবার এটা হবে পজিটিভ ওয়ার্ড অফ মাউথ। আবার কাস্টমার নেগেটিভ ওয়ার্ড অফ মাউথও করে। যখন তার এক্সপেকটেশনের চেয়ে আপনি কম ভ্যালু দিবেন তখনও কিন্তু সে আরো মানুষকে বলবে, আরে কোচ কাঞ্চনের ট্রেনিং এ গেছিলাম, এই ট্রেনিং এ কি আলোচনা করলো, বলছিল 2 ঘন্টা ক্লাস করাবে, 1.5 ঘন্টা করায় আর ছেড়ে দিল, ভ্যালু পাইলাম না। তার মানে নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ করবেন। সো আপনাদের বা আমাদের সবসময় টার্গেট থাকা উচিত কাস্টমারের এক্সপেকটেশনকে এক্সিড, মানে তার লিমিটের ভ্যালু দেওয়া। তাহলে মাউথের মাধ্যমে সে অনেক মানুষকে জিনিসটা বলবে। তাহলে আলটিমেট গোল অফ দ্য বিজনেস ইজ টু ক্রিয়েট কাস্টমার অ্যাডভোকেট। তাহলে আমার বিজনেসের সবচেয়ে বড় অর্জন কোনটা হবে? যখন আমার কাস্টমার আমার হয়ে মার্কেটিং করবে। আজকে কোচ কাঞ্চন একাডেমিকে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন বিকজ অফ অ্যাডভোকেট। এই অ্যাডভোকেট মানে উকিল না, এই অ্যাডভোকেট মানে কাস্টমার
আপনার কাস্টমার আপনার পণ্যের প্রচার করে, আপনার কাস্টমার আপনার হয়ে আরো 5টা মানুষকে বলে। যখন আপনি এই লেভেলে সার্ভিস এবং প্রোডাক্টের শুধু কাস্টমার হয়ে থাকলে হবে না, তাকে অ্যাডভোকেটে পরিণত করতে হবে, সে যাতে আরো মানুষকে করে। এই জন্য যারা এক্সিস্টিং কাস্টমার আছে, বাংলাদেশের উদ্যোক্তাদের একটা বড় প্রবলেমের জায়গা হচ্ছে আমরা এক্সিস্টিং কাস্টমারকে কোনো ভ্যালু দেই না। আপনারা শুনলে খুশি হবেন, আমরা গত ফেব্রুয়ারি মাসে আমাদের যারা অ্যালামনাই ছিল তাদের জন্য একটা বিশাল প্রোগ্রাম আয়োজন করছি। প্রায় 550 অ্যালামনাই যারা বিভিন্ন সময় আমাদের ট্রেনিং করেছিল, তারা মাত্র 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছে, বাট তাদেরকে আমি একটা ব্রেইন মাস্টারি সেশন একদম ফ্রি অফ কস্টে করাইছি। তাদেরকে আমরা প্রায় অলমোস্ট 3500 টাকা শুধু ফুড কস্ট করেছি, এবং তাদেরকে আমরা আমাদের ক্যাশ মেশিন বইটা ফ্রি দিয়েছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বইয়ের ভিতরে প্রত্যেকটা অ্যালামনাইদের জন্য ঈদে যেমন আমাদের সালামি দেয়, বকশিশ দেয়, প্রত্যেকটা বইয়ের ভিতরে ব্যাংক থেকে আমি নতুন নোট নিয়ে আসছিলাম, এই প্রত্যেকটা বইয়ের মধ্যে আমরা নতুন নোট দিয়েছিলাম। তাহলে চিন্তা করে দেখেন, কাস্টমারকে একটা জামাই আদর দিয়েছি আমরা, যে আপনারা যেহেতু এতদিন আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, শুরু থেকে আমাদের সাথে ক্লাস করেছেন, চলেন আমরা একটা অ্যালামনাই আপলিফট প্রোগ্রাম করি যেখানে আপনাদেরকে আমরা সেলিব্রেট করতে চাই। সো যারা যারা ওই ডাকে সারা দিয়ে রেজিস্ট্রেশন করে এসেছিল তাদের জন্য আমরা একটা বেস্ট ডে কিন্তু উপহার দিয়েছিলাম। এখন চিন্তা করে যেই 550 মানুষ ওইখানে আসছে, তারা কি একাডেমির, কোচ কাঞ্চন একাডেমির অ্যাডভোকেট না হয়ে উপায় আছে? তারা 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছিল, আমরা এক একজনের পিছনে 13,000 টাকা খরচ করেছি। তাদেরকে গিফট হ্যাম্পার মানে এত গিফট বক্স যেটা দিয়েছি, গিফট বক্সটার ভ্যালু ছিল 250 টাকা, সরি। আপনি চিন্তা করে দেখেন, এবং এই গিফট বক্সের মধ্যে যে পরিমাণ ভ্যালুয়েবল জিনিস দিয়েছি, আনবিলিভেবল। সো এইভাবে মূলত আমরা আমাদের কাস্টমারদেরকে ডিলাইট করি, অ্যামেজ করি, বেস্ট ভ্যালু দেই। আপনারা যখন এই ভ্যালুটা দিবেন, দেখবেন কাস্টমার মার্কেটিং করে আপনাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে। হ্যাঁ, সাময়িক আপনার কাছে মনে হইতে পারে এই ভ্যালুগুলো দিতে গিয়ে তো আমার টাকা খরচ হইতেছে, লস হইতেছে, কিন্তু এটা যে কত দিক দিয়ে পুষিয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না। তাহলে আপনাকে কি হইতে হবে? যে আব্রাহাম, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মার্কেটিং কনসালটেন্ট বলা হয়, উনি বলছে the strategy of preeminence, organize your customer in that way, then you become the preeminence choice in your customer's mind, your number one priority to customer, and all of your competitors are second choice. আপনাকে এমন সার্ভিস দিতে হবে, এমন প্রোডাক্ট দিতে হবে, এমন যত্ন করতে হবে যাতে কাস্টমারের মাইন্ডে আপনি সব সময় নাম্বার ওয়ান চয়েস থাকেন, এবং আপনার কম্পিটিটর সব সময় কাস্টমারের মাথায় সেকেন্ড চয়েস থাকবে। তখন দেখবেন যে মজা শুরু হবে বিজনেসের। হ্যাঁ, এটা অর্জন করা এত সহজ না, এবং আমরা 6 বছরে কোচ কাঞ্চন একাডেমি এই জায়গাটা অর্জন করেছি। আমাদের সার্ভিস যারা নেয়, আমাদের ট্রেনিং যারা নেয়, এমনও পেয়েছি যে অন্য কোথাও ট্রেনিং করে তারা আর মজা পায় না, যে এত ভ্যালু দেওয়া হয়, এত ইনডেপথ দেওয়া হয়, এত মানে অন্যভাবে আমরা জিনিসগুলোকে ট্রিট করি। দ্যাট ইজ হোয়াই অন্য ট্রেনাররা, অন্য ট্রেনিং গুলো তাদের জন্য সেকেন্ড চয়েস হয়ে যায়, ফার্স্ট চয়েসে সবসময় আমরা থাকি।